শ্বশুর আব্বা বকাঝকা করায় আজকে মানে ভয়ে ইফতারির কোনো ক্লিপই আমি নিতে পারিনি আর সাহসও করি নাই। এই প্রথমবার শ্বশুরের বকা শুনলাম আমি। যাই হোক, এখন আপনাদের ভাইয়াকে খাবারটা দিয়ে আসি। যে আমার বড় বউ আমাকে কত ভালোবাসে জানো, মানে এখন হয়তো একটু রাগ করে আছে, অভিমান করে আছে, কিন্তু আমার গলার আওয়াজ যখন পাবে তখনই আমার বড় বউয়ের মন গলে যাবে, আর আমি ওর সাথে কথা বললে তো আসতে পাগল হয়ে যাবে। এইভাবে আমার বললাম, মাত্রই বললাম যে তুমি জামাইরা এখন পর্যন্ত ডিভোর্স দাও নাই, তুমি আমার ঘরের একজন, তোমার নিয়ে যদি আবার কথা না বলি তখন আবার আরেক সমস্যা হয়ে যাবে যে তোমার অবহেলা করে মানুষজন। এখন এত কিছু সামলে ব্লগগুলা করে আপনারা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। 5,000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দেওয়ার কথা বলছে, এটা কি কোনো ব্যাপার আপনাদের কাছে বলেন? মানে সেই জায়গায় আপনারা 50 জনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এটা কি মানা যায়? খাতাই আমি খুঁজে পাইতেছি না, কখন থেকে খুঁজতেছি, চিন্তা ভাবনা করতেছি এই খাতাগুলা নিয়ে যাই। এখন জামাই যেহেতু কিছু বলে নাই, এটা তো আমার দায়িত্ব হয়ে গেছে জবাবটা দেওয়া, তাই না? এতদিন বড় সতীনকে কিছু বলি নাই। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। আজকে আবারও একটা ব্লগ শুরু করলাম আপনাদেরকে নিয়ে। মনে হয় আজকেও আমি ইফতারটা বানাইতে আবার লেট করব, বেশিক্ষণ টাইম নাই, একটু দেখা নিই কতক্ষণ আছে। আল্লাহ জানি এই টাইমের মধ্যে আমি রান্না শেষ করতে পারবো কিনা। না গাইস, আজকেও আমি ডাব্বা মারবো রান্না বান্নায়। হাতে 40 মিনিটও নাই, আর আপনাদের ভাইয়া এখনো ঘুমায় আছে, তার উঠার কোনো নামগন্ধ নাই। আর এই পাতিলগুলো নিয়ে কালকে আমার খোটা দিছিল না, এখন থেকে আমি এই পাতিলেই রান্না করব, আপনারা দেখবেন। আর ওই স্টিলের খুন্তিগুলো দিয়ে নাড়লে এই পাতিল না নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। এই কারণে আমি কেকের জন্য আমার শাশুড়ি মা এই জিনিসটা আমার এনে দিছে ক্রিম মিক্স করার জন্য। এখন আমি এটা দিয়ে নাড়াচাড়া করতেছি, আর ফ্রাই প্যান এগুলো দিয়ে নাড়ি, ওইগুলো একটু বড় হয় আর কি, আমারটা একটু ছোট। যাই হোক, বক বক কম করি, আমি আগে রান্না বান্নার প্রস্তুতি নিই। পাতিলটা আনতে ভুলে গেছি, পাতিলটা নিয়ে এসে গেছি, একটু ওয়েট করে। গাইস, এত তাড়াহুড়োর মধ্যে কষ্ট করে ব্লগগুলো কিন্তু আপনাদের জন্যই বানাই, আপনারা পছন্দ করেন বলে। আমি ডেইলি ইফতারে দেরি করি, ব্লগও একদিনও ঠিকমতো করতে পারি না, তাও চেষ্টা করি ভালোভাবে ব্লগগুলো দেওয়ার জন্য। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের দুইটা চ্যানেলই সাবস্ক্রাইব করে দিবেন। এটার মধ্যে আমি আগে আলু ভাজবো, আলু ভেজে তারপর হচ্ছে এই যে এদিকে চাল ধুয়ে রাখছি, চালটা দিব। আর আলু না ঘরে শেষ হয়ে গেছে, আবার যে দোকান থেকে গিয়ে আনবো ওই এনার্জি গায়ের মধ্যে নাই, বুঝছেন। আর এইদিকে একটু ঘি আছে, ঘিটা একদম শেষের দিকে। এখন যদি আমি রোজা না থাকতাম তাইলে না দেখতেন কাঁচা এই ঘি আমি খাইয়ে ফেলছি। আমার যে এত ভাল লাগে কাঁচা ঘি খাইতে, বলে বুঝাতে পারবো না। শাশুড়ি মা আমার এই ভিডিও দেখলে ভাববেন না আপনার এই সব ঘি আমি কাঁচা কাঁচা খেয়ে ফেলছি। আম্মু, এই ঘি হচ্ছে রান্না করে শেষ হয়ে গেছে, আপনি হালুয়া এটা সেটা বানাইছেন। লাস্টের দিকে যখন এই একটুখানি ছিল তখন আমি একটু একটু করে খাইতাম, আমার মজা লাগে দেখে। মুখের মধ্যে না একটা ঘি এরকম, মানে যেটা একদম আসল ঘি, এটা কিন্তু আসল আমার শাশুড়ি মা কোত্থেকে জানি আনে। মুখে দেওয়ার পরে দেখবেন যে আপনার মুখটার মধ্যে না অন্যরকম একটা মিষ্টতা আসতেছে, যেটা অনেক ভাল লাগে। অবশ্য অনেকে এটা সহ্য করতে পারে না, কিন্তু আমার কাছে ভালো লাগে, এই কারণে আমি একটু একটু করে মুখে দিতাম, বেশি না। শাশুড়ি মা ভাবতে পারে যদি কোনোভাবে ব্লগ দেখে ফেলে আমার ঘিটা মনে হয় ও খেয়ে ফেলছে এইভাবে, কারণ আগের বার আমার শাশুড়ি মায়ের ঘিয়ের এই কৌটাই মিসিং হয়ে গেছিল, খুঁজে সারা ঘর খুঁজে কোথাও পায় নাই, এই কারণে আমি বললাম। যাই হোক, এখন আমি আলুগুলা ভাজতে দিব। আর আপনাদের ভাইয়া কি রোজা রাখে আল্লাহ জানে, সারাদিন ঘুমায়, একটু পরপর উঠবে, উঠে নামাজটা পড়বে, শেষ, আবার গিয়ে বিছানায় ঘুমায় পড়বে। এগুলো কোন ধরনের রোজা গাইস? সারাদিন ঘুমায় রোজা রাখে। আর বেটার পড়াশোনার মানে 4 তারিখে পরীক্ষা, এখন বলে বেটায় ঘুমায় থাকে। আর এইদিকে যে আরেক ঘটনা ঘটতে আসছে, এটা আপনাদের ভাইয়া এখনো জানে না, আমি তারে বলি নাই এখন পর্যন্ত, জানি না ঘুম থেকে উঠার পরে তার রিয়েকশন কেমন হবে। ও এইগুলো সব সোজা হয়ে পড়তেছে কেন? গাইস, আলুও নাকি ফুটতে পড়ে। আমি সবসময় জানি যে পাঙ্গাস মাছ, তারপরে চর্বি, এইসব জিনিস ফুটে, এখন দেখে আলুও ফুটতে পড়ে। হায় রে আমার কপাল, সব দিকেই খারাপ। আর আমি এই যে ঘিটা দিলাম না আলু ভাজার টাইমে, অনেক ভালো একটা টেস্ট আসে। আলুটা ভাজার টাইম একটু ঘি দিয়ে দেখেন আপনারা, আলুটা খাইতে অন্যরকম একটা মজা লাগে। আর আলুটা ভেজে দেওয়ার চেষ্টা করবেন, আমার কাছে না ভেজে না দিলে কেমন তরকারির আলুর মতো লাগে, বিরিয়ানির আলু যে ওই ফিলটা আসে না। চুলাটা একটু কমাই দিব যাতে হচ্ছে সিদ্ধ হয়। এই কোনটা দিই, ওইটার সাথে ঢাকনা এটাতে দিয়ে দিতেছি। আর সব জিনিস উল্টাপাল্টা হয়ে আছে গাইস। আমি এই যে
এই র্যাকটা আজকে গুছাবো। এই যে দেখেন জিনিসপত্র কিন্তু অনেক এলোমেলো হয়ে আছে, যদি গুছাই ফেলি তাহলে কিন্তু আমি সবগুলা ফ্রাই প্যান এখানে রাখতে পারবো। তো ভাবছি আজকে দিনের বেলায় গুছাবো, পরেন আমার ঘুম পেয়ে গেছিল। এই ঘুমের কারণে আজকে ইফতারটা দেরি হয়েছে, আপনাদের দোষ নাই গাইস। মানে রাতের বেলা ঘুম খুব কম হয়, তার উপর আজকে আবার অনেক টেনশনে ছিলাম, শরীরটা খুব টায়ার্ড লাগতেছিল, সব কিছু মিলে আমি একটু শুয়ে পড়ছিলাম। আজকে শ্বশুর আব্বুর কাছে বকা খাইছি গাইস, মানে ইফতারটা লেট করছি, টানা 3 দিন ধরে আমি ইফতারি দেরি করে বানাইতেছি। শ্বশুর আব্বা বকাঝকা করছে যে ডেইলি কি দেরি হয় নাকি, প্রথম দিনই তো বোঝা যায় কাজ কখন শুরু করবা কি। আর আমি না বকা ডিজার্ভ করি গাইস, মানে প্রত্যেকটা জিনিসে এত লেট, না পারতেছি ভিডিও টাইম মতো দিতে, না পারতেছি খাবার দাবার ঠিক মতো দিতে, কোনোটাই না। আর জামাই এখন শুয়ে আছে, বললামই তো সকালের ভিডিওতে যে আমাদের ঘরে সবার শরীর খারাপ, আপনাদের ভাইয়ের শরীরটা একটু বেশি খারাপ, আসলে টেনশনে আছে তো বেশি, এই কারণে রোগ ব্যারামও মনে করেন যে তারই বেশি ধরছে। তো এখন তার খাবারটা বাড়ছি, নিয়ে যাব, দেখি খায় নাকি। শ্বশুর আব্বা বকাঝকা করায় আজকে মানে ভয়ে ইফতারির কোনো ক্লিপই আমি নিতে পারিনি, আর সাহসও করি নাই। এই প্রথমবার শ্বশুরের বকা শুনলাম আমি। যাই হোক, এখন আপনাদের ভাইয়াকে খাবারটা দিয়ে আসি, দেখা যাক খায় নাকি না কি করে। গাইস, আপনাদের ভাইয়া খাবারটা খায় নাই, আমারে পাঠাইছে যে নিচ থেকে গিয়ে খাতা নিয়ে আসো, এই কারণে আমি এখন দোকানে চলে আসছি খাতা নেওয়ার জন্য। কিন্তু নিতে এসে দেখি যে শুধুমাত্র একটা রিং খাতা, আর কোনো খাতাই আমি খুঁজে পাইতেছি না। কখন থেকে খুঁজতেছি, চিন্তা ভাবনা করতেছি এই খাতাগুলো নিয়ে যাই, কাজে লাগতে পারে, নোট করবে তো, রাফ টাফ ওগুলার কাজে লাগাই ফেলবে না। তো এটা দুইটা নেই, মানে আমি খাবারটা নিয়ে গেছি, বললাম অসুস্থ, দেখি যে ফুট করে আবার পড়াশোনায় বসে পড়ছে, বলতেছে কি আমার এখন ভাল লাগতেছে না, পড়তে বসছি, একটু পড়াশোনা করে নেই, তখন আমি পরে আমি খাবো নে। পরে আমি বললাম যে খেয়ে নেন, বলে কি না এখন পড়তে বসছি, পড়ার থেকে আমার মনটা উঠাইও না। তো আসলে পড়াশোনা না করলে না নাই, যখন পড়াশোনা করতে বসে মানুষজন তখন বোঝা যায় যে পড়াশোনার চাপটা কেমন। আর সে তো অ্যাডমিশন দিতেছে, বুঝতে পারতেছেন তার বিষয়টা কতটা প্রেশারের মধ্যে আছে, তার উপর এটা হচ্ছে একদম লাস্ট চান্স। যাই হোক, জান প্রাণ লাগিয়ে পড়াশোনা করতে হবে। আর কোনো খাতাই নেই, এগুলো সব বাংলা ইংলিশ খাতা কি সব। যাই হোক, এই তিনটাই নিয়ে যাই, আর বাসায় গিয়ে আপনাদের সাথে বাকি কথা আমি বলতেছি। মানে আমার একটা জিনিস খুবই খারাপ লাগছে গাইস, আমার জামাই কালকে কতবার করে আপনাদেরকে বলছে তার পড়াশোনা সামলায়ে, তারপরে কত প্রেশার চারদিকে, তার এত কিছু সামলে ব্লগগুলা করে। আপনারা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। 5,000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দেওয়ার কথা বলছে, এটা কি কোনো ব্যাপার আপনাদের কাছে বলেন? মানে সেই জায়গায় আপনারা 50 জনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এটা কি মানা যায়? যাই হোক, আমি কিছু বলতে চাই না আপনাদেরকে। আর এই যে আজকে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, ফলস্বরূপ আপনাদের ভাইয়ের ব্লগও কিন্তু পান নাই, সে তার মতো পড়াশোনা করতে বসে পড়ছে। আর আরেকটা কথা, আমাদের জামাইয়ের কিন্তু ব্লগিং পেশা না, সে ওই যে শখে শখে আমারে দেখছে না, আমার দেখা দেখি ব্লগ করতে আসছে, এতটুকুই। তার একদম সিরিয়াসলি ডেইলি ব্লগ আপলোড দিতে হবে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই, যেমনটা আমি শখে করি দেখে আমার যেমন লাগে, না হলে চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে। আর শাশুড়ি মাও কিন্তু তারে অনেক বকাঝকা করে যে তোমার ব্লগে আসার কোনো দরকারই নাই, ও বউ মানুষ সারাদিন ঘরে বসে থাকে, ওর মন চায় ব্লগ করে, তুমি কেন এইসবে যাও। তারপরও জামাই জোর করে শুধুমাত্র আপনাদের কারণে ব্লগগুলা করে, তো আপনারাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সেই জায়গায় কি আর কিছু বলার মতো থাকে? যাই হোক, আবার আমি বলি আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনাদের ভাইয়া নেক্সট ব্লগ পেতে চান তাহলে ধুমায়ে সাবস্ক্রাইব করেন, 5,000 কেন 5,000-এর বেশি সাবস্ক্রাইবার পূর্ণ করে দেন, যাতে এত কষ্টের মাঝেও সে ব্লগ মানে দেওয়ার মতো একটা উৎসাহ পায়। দোকান থেকে এসে আপনাদের ভাইয়াকে আবার বলছিলাম যে আসেন ভিডিওতে কিছু কথা বলেন, সে বলছে যে না আজকে কোনোভাবে আসবে না, পড়াশোনা নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে, তো আমি আর জোর করি নাই। এখন জামাই যেহেতু কিছু বলে নাই, এটা তো আমার দায়িত্ব হয়ে গেছে জবাবটা দেওয়া, তাই না? এতদিন বড় সতীনকে কিছু বলি নাই, আজকে একদম বলবো, অনেক সহ্য করছে, আর কত সহ্য করা যায়। বাবা রে বাবা, মানে কথাটা বলছে কি যে ওরে নিয়ে নাকি ভিডিওতে কথা বলি কেন, এই কারণে নাকি আমি ভিউ ব্যবসা করতেছি ওরে নিয়ে। আমার ঠেকা পড়ছে ওরে নিয়ে ভিউ ব্যবসা করতে, ও তো আমার পরিবারের একজন, ওরে নিয়ে আমি কথা না বইলা কই যাব? ও কি জামাইরে ডিভোর্স দিয়ে দিছে যে আমি একটা থার্ড পার্সন নিয়ে কথা বলি প্রত্যেক দিন? আপনারা বলতে পারবেন না, ও বলতে পারবে। ও 3টা মাস ধরে ঘুরাইতেছে বাবার বাড়িতে গিয়ে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, ও এখন এই কাজটা কেন করতেছে? মানে জামাইয়ের যখন পরীক্ষা, আগের বার যখন পরীক্ষা দেয় তখনও এই 15-20 দিন না জানি এইরকম একটা টাইমই ছিল, ও বাবার বাড়িতে চলে গেল একটা ঝামেলা করে। এখন আবার জামাইয়ের পরীক্ষা এসে পড়ছে, 1 মাসও তার হাতে নাই, এখন আবার আরেকটা নাটক শুরু করছে। ও মনে হয় চায় কি জামাই পড়াশোনাটাই না করুক,
পড়াশোনা ছাড়া কি কোনো কেরিয়ার আছে বলেন? আর নর্থ সাউথের মতো একটা ইউনিভার্সিটি যেখানে প্রতিযোগিতার অভাব নাই, মানে পোলামাইয়া যাদের মনে করেন যে টাকা পয়সা নাই, তারা বাড়ি জমি জমা বেচা পর্যন্ত পড়াশোনা করো ইউনিভার্সিটিতে। এত ভালো একটা ইউনিভার্সিটি, এত ভালো পরিবেশ, সব কিছু র্যাঙ্কিংয়ে অনেক আগে নর্থ সাউথ ইউনিভার্সিটি। তো পড়াশোনা করতে চাইবে না কেন? সেই জায়গায় যদি চান্স পাইতে চায় তাহলে কী পরিমাণ পড়াশোনা করতে হবে, আগের বার তো এক্সাম দিয়ে বুঝছে সে কি পরিমাণ কষ্ট। তার উপর সব প্রশ্ন ইংলিশে হয়। আমরা হচ্ছি বাংলা ভার্সনের স্টুডেন্ট, আমরা কি ইংলিশ এত পারি বলেন? তো তারে আবার ইংলিশ শিখতে হইতেছে। এখন বড়সতিন আয়শা এই জিনিসটা মনে করছে যে আমার পড়াশোনাটা যাতে না হয়। এই বাদে আমি আর কিছু দেখতেছি না। তুমি যে বললা তোমার নিয়ে ভিউ ব্যবসা করি, তোমারে আমি এটা বললাম, মাত্রই বললাম যে তুমি জামাইরে এখন পর্যন্ত ডিভোর্স দেওয়া নাই, তুমি আমার ঘরের একজন। তোমারে নিয়ে যদি আবার কথা না বলি তখন আবার আরেক সমস্যা হয়ে যাবে যে তোমারে অবহেলা করে মানুষজন। এখন তো মানুষজন মনে করে যে তোমারে শুধু মাথার উপরে উঠাইতেছে, তারপরে আমরাও তোমারে মনে করে যে পা টিপতেছি, জামাই তোমার পা টিপতেছে, এই কারণে তোমার দামটা অনেক বেড়ে গেছে। এই কারণে মানে 3 মাস পরে আসছে যে কেন আমার নিয়ে কথা বলো তোমরা ভিডিওতে। শুধু এতটুকুই বলবো, বড়সতিন যতদিন আমার পরিবারের অংশ ততদিন আমার ওকে নিয়ে কথা বলতেই হবে। আর ও যদি আমার পরিবারের অংশ না থাকে তাহলে আপনারাও জিজ্ঞেস করবেন না বড়সতিন কোথায়, বড়সতিন নিয়ে কোনো কিছু আমাকে জিজ্ঞেস করবেন না। তো বড়সতিনকে বলবো জামের সামনে এক্সাম, শুধু শুধু আর এক্সট্রা পেঁচাল পারেও না, তারে শুধু শুধু প্রেশার দিও না, মানে পরীক্ষাটা ঠিকঠাকভাবে দিতে দাও। আর আরেকটা কথা, 3 মাস ধরে অনেক ঘুরাইতেছো, যে কোনো একদিকে যাও, যদি ফিরে আসার ইচ্ছা থাকে ফিরে আসো, আর নাইলে কি করবা করো। এইরকম তো দিনের পর দিন একটা সংসারে চলতে পারে না, তাই না? তোমারে যখন গাইস, এই কথা তো জামাই আপনাদেরকে এখন পর্যন্ত বলেই নাই যে খুলনা যাওয়ার পরে কি হয়েছে, আমি আপনাদেরকে একটু বলে দেই। সে যেদিন যাবে খুলনা সেদিন আমার সাথে কি যে বড় মুখ করে বলে গেছে যে আমার বড় বউ আমাকে কত ভালোবাসে জানো। মানে এখন হয়তো একটু রাগ করে আছে, অভিমান করে আছে, কিন্তু আমার গলার আওয়াজ যখন পাবে তখনই আমার বড় বউয়ের মন গলে যাবে, আর আমি ওর সাথে কথা বললে তো আসতে পাগল হয়ে যাবে। এইভাবে গাইস ভিডিওটি একটু কাট করলাম, কারণ আমারই চোখে পানি চলে আসতেছে। জামাই এত আবেগ নিয়ে কথাটা বলে গেছে যে দেখবা আমি বড় বউকে আনতে গেলেই ও চলে আসবে, ওরে মানে কথা বলা লাগবে না, কথা বলে তো পাগলই হয়ে যাবে আমার সাথে আসার জন্য। আর অন্য কিছু তো বাদই দিলাম, সেই জায়গায় বড়সতিন জামাইয়ের কি যে অপমানটা করে দিছে, ওর মামা ভাই মা বাপ সব কিছু মিলে জামাইয়ের অপমান করে পাঠাই দিছে, তাও জামাই কিচ্ছু বলে না এই পর্যন্ত। আমিও এইসব মানে টুকটাক জানি, আমিও কিছু বলি না এইসব নিয়ে। আর ওর বাবা মা নিয়ে ওরে নিয়ে সব সময় জামাই ভালো ভালো বলে, আর আমারে সব সময় খারাপ খারাপ বলে। এত যদি বড়সতিন আর বড়সতিনের বাপ মা ভাই বোন সব ভালো হইতো তাহলে তো 3 মাস বড়সতিন গিয়ে বাবার বাড়িতে থাকতে পারে না, ওনারাই ঠেলে পাঠাই দিত যে তোর জামাইয়ের পরীক্ষা, শুধু শুধু জামাইটারে টেনশন দিস না, যা। আর সতীন তো তুই নিজ থেকেই আনছস। মানে আরেকটা কথা, এই কথা পর্যন্ত বড়সতিন বলছে জামাইয়ের অপমান করার জন্য, ও কিন্তু জোর করে আমাদের সতীন বানাই আনছে। জোর করে সতীন বানাই আনছে বলতে আমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম, বন্ধুত্বের দোহাই দিয়ে আমাদের সতীন বানাই আনছে। এই জিনিসটা নিয়ে পর্যন্ত ওর পরিবার অপমান করে দিছে জামাইকে, জামাই নাকি ইচ্ছে করে বিয়ে করছে। মানে কি বলবো, ওনাদের মেয়ে কি করছে না করছে এটা তো ওনারাই জানে। আর বড়সতিনের সামনে এই কথাটা বলতে পারলো কিভাবে, বড়সতিন প্রতিবাদ না করে থাকলো কিভাবে? যাই হোক, করে নিয়ে আমার আর কিছু বলার নাই, শুধু এতটুকুই বলবো জামাইয়ের পরীক্ষার সামনে শুধু শুধু এক্সট্রা প্রেশার আর দিও না তারে, মানে পুরো পাগল হয়ে যেতেছে গাইস। এই বয়স, আমার জামাইয়ের মাত্র 23 বছর বয়স, সব চুল পেকে গেছে এই টেনশন করতে করতে। আপনারা ওই যে জামাইকে একটু হাসতে দেখেন না, ওই হাসতে দেখে মনে করেন যে জামাই অনেক সুখে আছে আমাদেরকে নিয়ে, আমাকে নাকি অনেক ভালোবাসে, বড়সতিনের কথা ভুলেই গেছে। আসলে এগুলা মানুষজন যখন অনেক কষ্টে থাকে না তখন শুধু শুধুই হাসে, তার উপর ক্যামেরা ধরলে সে একটু নার্ভাস হয়ে যায়, এই কারণে হাসিটা একটু বেশি আসে। এর মানে এই না যে আমার জামাই অনেক সুখে শান্তিতে আছে, তার মনের মধ্যে সে অনেক কষ্ট নিয়ে আছে, মানে তার ছেলেটা তার কাছে নাই, বড়সতিন নাই। আমি আর কিছু বলতে চাই না, আমার নিজেরই কান্না চলে আসতেছে এখন আব্দুর রহমানের কথা বলতে গিয়ে। যাই হোক, এখন বড়সতিনকে শুধু একটা কথাই বলবো, যে কোনো একদিকে যাও, সব কিছু মিটমাট করে ফেলো, এটাই বলবো শেষমেশ। খারাপ কিছু করো না, চাইও না এরকম কিছু হোক। তো ব্লগটা এখানেই শেষ করতেছি, ভালো থাকবা সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।